আত্মহত্যা সব কিছুর সমাধান নয়। অপ্রত্যাশিত একটা কথা কর্ণকুহরে পৌঁছাতে চমকে উঠে পিছনে ফিরে তাকালো প্রাপ্তি। ঘুটঘুটে অন্ধকারে কোনো কিছু স্পষ্ট নয়। চক্ষুষ হয়ে আসা রাতের মৃদু আলোতে প্রাপ্তির চোখের সামনে ভেসে উঠল এক সুঠাম দেহের পুরুষ অবয়ব, যার চেহারাটা আলোর অভাবে স্পষ্ট না হলেও শারীরিক গঠন বেশ ভালোভাবে বোঝা যাচ্ছে। লম্বা সুদর্শন পুরুষটি যে মুহূর্তে তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে আছে তা বুঝতে পেরে প্রাপ্তি কিঞ্চিত নড়ে পড়ল। পরনের ওড়নার কোনাটা দিয়ে মুখ সংগোপনে চোখের জলটা মুছে নিয়ে নিজেকে যথাসম্ভব শক্ত করল। সারলতাকে পেছনে ঠেলে লোকটার কথার প্রেক্ষিতে গমগমে কণ্ঠে যোগ্য জবাব দিল, আপনাকে কে বললো আমি এখানে আত্মহত্যা করতে এসেছি? যোগ্য জবাব পেয়ে সুদর্শন পুরুষটি খানিক দমে গেলেও তার প্রকাশ করল না, বরঞ্চ নিজেকে কঠোর রেখে দুহাত বুকের মাঝে ভাঁজ করে দাঁড়ালো। চোখের দৃষ্টি প্রাপ্তির চোখের মাঝে নিবদ্ধ রেখে গম্ভীর কণ্ঠে শুধালো, তাহলে এই রাতের বেলা এখানে কি করছেন? প্রতি উত্তরে প্রাপ্তি শক্ত গলায় বলল, সেটা আপনাকে কেন বলবো? লোকটি যেন রুষ্ট হলো প্রাপ্তির কথায়, যা তার কথার ধাঁচে বোঝা গেল। চাঁচালো গলায় সে বলল, আপনার সমস্যাটা কি? আচ্ছা একটা কথা বলুন, কোন ভালো পরিবারের মেয়ে কি রাতের বেলায় বাসার বাইরে থাকে? তো আবার রাতের বেলায় এমন শুনশান স্তব্ধ পরিবেশে ব্রিজের উপরে, আবার কাউকে জবাব দিতেও আপনি প্রস্তুত নও। ওকে ফাইন, জবাব দিতে হবে না, শুধু এটুকু বলবো, কোনো ভদ্র ঘরের মেয়ে হলে এক্ষুনি বাসায় ফিরে যান, নয়তো একে একে এখানে রাতে যাপন করুন। আই ডোন্ট কেয়ার। আসলে মানুষের উপকার করতে আসাটাই আজকাল ঠিক না। প্রাপ্তি ব্রুকুচকে কিছুক্ষণ চেয়ে থেকে শুধালো, কি উপকার করতেন আপনি আমার? গম্ভীর কণ্ঠস্বরটা পুনরায় একই তেজ নিয়ে বলে উঠল, রাতের নিস্তব্ধ পরিবেশে একটা মেয়েকে একা পেলে খারাপ ছেলেদের মনে কি জাগে বোঝেন না? সব কিছু ব্যাখ্যা বিশ্লেষণ করে বোঝাতে হবে। তাছাড়া সুইসাইড কেস কিনা সেটা পরখ করতে এখানে এসেছিলাম, সেভ করতে চেয়েছিলাম আপনাকে, আর এইটাই আমার ভুল হয়েছে। থাকেন আপনি, গুড বাই। লোকটি তার গমগমে কণ্ঠস্বর শুনে চলে যেতে পা বাড়ালে পেছন থেকে প্রাপ্তি আড়ষ্ট করে বলে উঠল, আপনিও যে খারাপ কোনো উদ্দেশ্য নিয়ে আমার কাছে আসেনি তার কি নিশ্চয়তা আছে? কথাটা শোনা মাত্রই তাৎক্ষণিক জ্বরের বেগে মাথা ঘুরিয়ে প্রাপ্তির চোখের দিকে ক্ষিপ্ত দৃষ্টিতে তাকালো সুদর্শন পুরুষ প্রহর। চাঁদের আবছা আলোতে সে তীক্ষ্ণ দৃষ্টির সঙ্গে দৃষ্টি মেলতেই প্রাপ্তের অন্তরাত্মা কেঁপে উঠল, সর্বাঙ্গে ভয়ের শিহরণ জেগে উঠতে জড়সড় হয়ে ডুব গিলল প্রাপ্তি। লোকটির চোখের ক্ষিপ্ত চাহনি অতিমাত্রায় ভয়ঙ্কর। সে কোনো ভুল কথা বলে ফেললো না তো? লোকটা যদি এখন তার ক্ষতি করে দেয়? কেন ও অসময়ে সে আসতে গিয়েছিল ব্রিজে? বাসার কাছাকাছি হওয়ায় প্রাপ্তি প্রায়শই আসে এই ব্রিজে। জায়গাটা নিরিবিলি হওয়ায় যখন প্রাপ্তির খুব বেশি মন খারাপ থাকে তখন রাত দুপুর যে কোনো সময় ছুটে চলে আসে এখানে। নদীর কলকল বয়ে যাওয়া স্রোতে দৃষ্টি রেখে অঝোর ধারায় চোখের অশ্রু জড়ায় সে। আবার ক্ষণে ক্ষণে আকাশের দিকে ভেজা চোখে যে সৃষ্টিকর্তার কাছে ব্যক্ত করে মনের অব্যক্ত গোপন কথা। প্রাপ্তি যখন এসব ভেবে অন্যমনস্ক হয়েছিল তখন হঠাৎ সে তার দুবাহুতে চাপ অনুভব করে। তৎক্ষণাৎ চমকে ওঠে, সামনে তাকালে এক জোড়া ক্ষিপ্ত চাহনির সাথে তার ভয়ার্ত চাহনির মিলন ঘটে। অতি নিকটে থাকায় মৃদু আলোতে ক্ষিপ্ত দৃষ্টির অধিকারী লোকটার চেহারা স্পষ্ট হলো প্রাপ্তির নিকট। লোকটার চোখ দিয়ে যেন আগুনের স্ফুলিঙ্গ বের হচ্ছে, চোখ দিয়ে যেন প্রাপ্তিকে ভ্রম্য করে দেবার চিন্তা তার। ভ্রম্য করা দৃষ্টিতে পুনরায় দৃষ্টি মিলতে প্রাপ্তি প্রচণ্ড ভয় পেয়ে যায়। তীব্র ভয়ের চোটে চোখের কোণে বয়ে বেরিয়ে করে অশ্রুকণা। একটু আগের কঠিন কথা বলতে থাকা মেয়েটাকে মুহূর্তে ভীত হরিণীর মতো মেয়ে যেতে দেখে প্রহর খানিক বিব্রত হয়। প্রাপ্তির চোখের অশ্রু দৃষ্টিগোচর হলে তৎক্ষণাৎ সে তার বাহু মুক্ত করে লম্বা নিঃশ্বাস ফেলে নিজেকে শান্ত করার প্রয়াস চালায়। রাগটা তার বরাবরই বেশি, রেগে গেলে নিজেকে সামলাতে বড্ড হিমশিম খায় প্রহর। তবে এবার সে নিজেকে শান্ত করলো। সামনে দাঁড়ানো ক্রন্দনরত ভীতু মেয়েটার দিকে চেয়ে শান্ত কণ্ঠে বলল, আপনার ক্ষতি করার ইচ্ছা থাকলে আমি নিশ্চয়ই এতক্ষণে সময় নষ্ট করতাম না। আশা মাত্র নিজের উদ্দেশ্য হাসিলে তৎপর হতাম, রাইট? যাই হোক, আমি দুঃখিত। এভাবে রেগে যাওয়া আমার ঠিক হয়নি। আমাকে ভয় পাওয়ার দরকার নেই, কাঁদবেন না।
প্রাপ্তি নিজেকে সামলে ওড়না দিয়ে চোখের পানি মুছল। লোকটা এতটা নির্দয় নয়, এতটুকু বুঝতে পেরে নিজেকে শুধরানোর ভঙ্গিমায় বলল, আপনাকে এসব বলা আমার উচিত হয়নি, মাফ করবেন। কথাগুলো শেষ হওয়া মাত্র প্রাপ্তি আর সময় নষ্ট না করে সামনে পা বাড়ালো। পেছনের পুরুষটি পুনরায় গাম্ভীর্যতা বজায় রেখে বলে উঠল, কোথায় যাচ্ছেন? প্রাপ্তি হাঁটা থামিয়ে থমকে দাঁড়ালো, পেছনে না ফিরেই বলল, সামনে আমাদের বাসা, আমি এখন সেখানে যাচ্ছি। আর আমি একজন ভদ্র পরিবারের মেয়ে, বাসার নিকটে হওয়ায় এই জায়গায় আমি প্রায়শই সময় কাটাতে আসি। প্রহর বলার মতো আর কিছু খুঁজে না পেয়ে চুপ রইল। নিখোঁজ কারো অন্ধকারে বুক ছেড়ে ধীরে ধীরে সামনে এগিয়ে গেল রহস্যময় রমণীটি। এক দৃষ্টিতে কিছুক্ষণ সেদিকে চেয়ে থাকলে অবচেতন মনে ডাকে সাড়া দিয়ে মেয়েটার পিছু পিছু হাঁটা দিল। প্রহর পায়ে পা মিলিয়ে মেয়েটাকে নিরাপদে বাসায় পৌঁছে দেওয়াই যেন প্রহরের মূল উদ্দেশ্য। ব্রিজের কিছুটা সামনে মেয়েটার বাসায় সে অবশ্য মিথ্যা বলেনি। বাসার গেইটের কাছে আসতে প্রাপ্তি হাঁটা থামিয়ে পিছনে ফিরে চাইল। এক জোড়া পায়ের আওয়াজ সে কিছুক্ষণ যাবতীয় টের পাচ্ছিল। যে মানুষটিকে নিয়ে মন সন্দেহের বীজ পড়েছিল, সে মানুষটিকে দাম্ভিক ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে দেখে কোনো বিশেষ পরিবর্তন হলো না প্রাপ্তির মাঝে। এক পলক লোকটাকে দেখে নিয়ে বাসায় প্রবেশ করতে নিলে পিছনে থাকা পুরুষটি রহস্য করে বলে উঠল, রাতে আর একা বের হবেন না, বিপদ কখন কীভাবে কোন দিক দিয়ে আসবে সেটা আপনি ধারণা করতে পারবেন না। আর বুদ্ধিমতী মেয়েরা বিপদ আসার আগে চিনে ফেলে। নাকি পুরোটাই অনাকাঙ্ক্ষিত ঘটনা? নিস্তব্ধ রাত্রিকে বিদায় জানিয়ে সূচনা হলো এক নতুন ভোরের। নতুন ভোর দুনিয়ার প্রত্যেকটা মানুষের মনে নতুন আশা সঞ্চার করে। প্রাপ্তির মনেও আশা আছে, একটু ভালো থাকার আশা, সুখে থাকার আশা। কিন্তু সুখ কি আদৌ তার কপালে লেখা আছে? যারা অনাথ তাদের জীবনটা বোধহয় তার জীবনের মতোই দুর্বিষহ হয়ে যায়। যে জীবনে সর্বত্রই কষ্টমাখা, কোথাও নেই একটু সুখের দেখায়। সে 10 বছর বয়স থেকে সে কষ্ট করে যাচ্ছে। কষ্টের শেষ কোথায়? ভোরের এই ঝলমলে আলোর মতোই কি প্রাপ্তির হৃদয় গোপন কুঠুরিতে একদিন একটু করে সুখময় আলো প্রবেশ করবে, নাকি চিরকাল অধরায় রয়ে যাবে সুখ নামক অধ্যায়টার? নানান চিন্তা ভাবনা থেকে বেরিয়ে এসে চুলে চিরুনি চালালো প্রাপ্তি। হাঁটু অবধি লম্বা চুলগুলো খুব যত্ন সহকারে আচড়ানো হলে ড্রেসিং টেবিলে আয়নায় চোখ রাখলো সে। কয়েক সেকেন্ডে নিজস্ব প্রতিবিম্বের দিকে চেয়ে থাকলে চোখ ফোলার ব্যাপারটা দৃশ্যমান হয় তার কাছে। গতকাল রাত থেকে সে কেঁদে যাচ্ছে, অবশ্য কান্না তার নৃত্য সঙ্গে। চোখের অশ্রুগুলো আজকাল বাধা মানে না, অজর ধারায় শুধু ঝরতে থাকে। প্রাপ্তি আলতো করে ফোলা জায়গায় হাত রাখতে চোখের কোটর ছেড়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। মাথা নিচু করে মুখ ঢেকে পুনরায় কাদার প্রস্তুতি নিবে, তখনই তার ফোনটা বেজে উঠল শব্দ করে। প্রাপ্তি চোখ মুছে ফোনের স্ক্রিনে দৃষ্টি রাখতে তার মুখটা ঝলমলে করে উঠল। দুনিয়ার বুকে তার একমাত্র আপনজন, তার আপন বড় ভাই কল দিয়েছে। বড় বড় নিঃশ্বাস ফেলে প্রাপ্তি নিজেকে শান্ত করল। ভাইকে কোনোভাবেই বুঝতে দেওয়া যাবে না যে সে কেঁদেছিল। কল রিসিভ করে ফোনটা কানে চাপতে ওপাশ থেকে ভেসে এলো স্নেহতুর কণ্ঠ, কেমন আছিস বোন? প্রাপ্তির কান্না পেল। সারাদিন রাত লাঞ্ছনা গঞ্জনা ভোগ করার পর যখন ভাইয়ের আদুরে কণ্ঠ শুনে, তখন প্রাপ্তি বুক ফিরে কান্না আসে। নিজেকে যথাসম্ভব সামনে নিয়ে প্রাপ্তি জবাব দিল, ভালো আছি, তুমি কেমন আছো ভাইয়া? প্রত্যয় হালকা হাসলো, কিছু একটা ভেবে বলল, ভালো আছি। তোর কি মনটা খারাপ বোন? প্রাপ্তির গলা ঝেড়ে বলল, না। কেন বলো তো? প্রত্যয় এবার কণ্ঠ কঠোর করে জোর গলায় বলল, তোর কণ্ঠ শুনে মনে হলো তুই কি কাঁদছিলি বোন। এই জঘন্য মহিলা তোকে নিশ্চয়ই আবার বাজে কথা বলেছে, তাই না? ভাইয়ের কাছে লুকাস না, বল আমায়। প্রাপ্তি এবার ফুফিয়ে কেঁদে দিল। বোনের কান্নার আওয়াজ। প্রত্যয় অস্থির হয়ে কিছু বলতে যাবে, তার আগে প্রাপ্তি ভেজা গলায় বলল, তুমি কবে আসবে ভাই? আমার কিছু ভালো লাগে না, খুব কষ্ট হয়। মামি আমাকে খুব বাজে কথা শোনায়, গতকাল রাতে থাপ্পড় দিয়েছে, চুল ছিঁড়েছে। আমি আমি এখানে আর থাকবো না ভাই, আমাকে তুমি এখান থেকে নিয়ে যাও। বোনের কষ্টমাখা কথাগুলো শুনে প্রত্যেক বুকটা হু হু করে উঠল। মামি নামক নারীটির প্রতি তীব্র ঘৃণার উদ্রেক হতে চোয়াল শক্ত হয়ে উঠল। তার 2 ভাই বোন ছোটোবেলায় বাবা মাকে হারিয়েছে। তখন প্রত্যের বয়স ছিল 16 বছর আর প্রাপ্তির 10। দুজন এক স্কুলে পড়তো। তখন প্রতিদিন তাদের
তাদের মা তাদের স্কুলে নিয়ে যেত, আবার ছুটির পর বাসায় নিয়ে আসতো। কিন্তু একদিন স্কুল ছুটির পর তাদের মাকে আসতে না দেখে দুই ভাই বোন প্রচণ্ড ঘাবড়ে যায়। দুপুর গড়িয়ে বিকেল হলেও যখন মায়ের দেখা না পায় তখন প্রাপ্তি কান্না শুরু করে দেয়। বোনের কান্না দেখে প্রত্যয় সিদ্ধান্ত নেয় একাই বাড়িতে যাবে। কিন্তু তার আগে প্রত্যয় তার মামিকে তাদের কাছে আসতে দেখে ভীষণ অবাকই হয়। সেদিন তার মামি তাদেরকে বাড়িতে নিয়ে যেতে হয়। বাড়িতে যাওয়ার পর তারা যে দৃশ্য দেখে তা দেখার জন্য দুজনে কেউ প্রস্তুত ছিল না। দুই ভাই বোন তখন ক্ষণিকের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিল। তারা দুজনেই বাকরুদ্ধ হয়ে নিষ্পলক চেয়েছিল তাদের বাবা মায়ের নিথর দেহের পানে। খানিক মৌনতা পালন করে হুমড়ি খেয়ে বাবা মায়ের লাশের উপর চাপিয়ে পড়ে দুই ভাই বোন। তাদের জানানো হয় তাদের পিতামাতা দুজনেই কার অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। কথাটা শোনা মাত্রই প্রত্যয় প্রাপ্তির করুণ আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। এতিম দুই ভাই বোনের কষ্টমুখ আর্তনাদ সৃষ্টিকর্তার আরশকে কেঁপে উঠেছিল সেদিন। হয়তোবা হ্যাঁ, সেই থেকে তার দুই ভাই বোন তারা মামার বাসায় থেকে বড় হয়েছে। যদিও তাদের বড় চাচা তাদেরকে নিজের কাছে রাখার দাবি জানিয়েছিল, কিন্তু প্রাপ্তির বড় মামা অত্যাধিক স্নেহের কারণে নিজের বোনের সন্তানদের নিজের কাছে রাখতে চায়। তার কথার প্রেক্ষিতে প্রত্যেক বড় চাচাও আর আপত্তি করেনি। তবে নিজের একমাত্র ছোট ভাইয়ের দুটি সন্তানকে নিজের কাছে রাখতে না পেরে তার বুক থেকে তীব্র হতাশার নিঃশ্বাস বেরিয়ে এসেছিল। প্রাপ্তির বড় মামা নিঃসন্তান হওয়ায় তাদেরকে নিজের সন্তানের মতো স্নেহ দিয়ে ছোটবেলা থেকে মানুষ করেছিল। কিন্তু বড় মামা তাদের সন্তানের মতো স্নেহ করলেও দুই ভাই বোনকে একদম সহ্য করতে পারেন না। প্রাপ্তির বড় মাম্মি আফরোজা বেগম ছেলে মানুষ হওয়ায় প্রত্যয়ের উপর নিজের ক্ষোভ মেটাতে না পারলেও প্রাপ্তির বেলায় সেটা উসুল করে নেন ভালোভাবেই। ছোটবেলা থেকে প্রাপ্তির একাই এসব সহ্য করে এসেছে। মেয়েটা বড্ড চাপা স্বভাবে, সহজে কাউকে কিছু প্রকাশ করতে চায় না। নিজের ব্যথাটা প্রকাশ না করে খুব সংগোপনে লুকাতে জানে সে। আজও হয়তো এসব প্রকাশ করতো না যদি না প্রত্যয় তাকে জোর দিয়ে বলতো। অতীতের ভাবনা যখন প্রত্যয় নিমগ্ন তখন প্রাপ্তির ফুফানো আজ কিছুটা কমে এলো। চোখ মুছে জড়ানো গলায় সে বলল, ভাইয়া তুমি এই ব্যাপারে মামাকে কিছু বলো না। আমাদের জন্য তাদের সংসারে কোনো ঝামেলা হোক সেটা আমি চাই না। তুমি মাথা গরম করো না, পারলে একটু জলদি এসো। আমি এখানে আর থাকবো না ভাইয়া, আমি তোমার কাছে যাবো, জলদি এসো ভাইয়া। বোনের আকুতি ভরা স্বরকর্ণ ঘরে পৌঁছাতেই চোখ বন্ধ করলো প্রত্যয়। বন্ধ চোখের কোটর থেকে টপটপ করে দুপোটা অস্ত্র গড়িয়ে পড়লো। কষ্ট হচ্ছে বোনের জন্য, খুবই কষ্ট হচ্ছে তার। খানিক সময় পর প্রত্যয় নিজেকে ধাতস্থ করে আহ্লাদের স্বরে বলে উঠল, তোর খুব কষ্ট হয় সেখানে, তাই না বোন? প্রাপ্তি আলতো হেসে বললেও কষ্ট তো হয়, কিন্তু তোমার সাথে কথা বলে আমার সব কষ্ট দূর হয়েছে ভাইয়া। প্রত্যয় এবার হালকা হাসলো। পরক্ষণে বোনকে আশ্বাস দিয়ে বললো, তুই কোনো চিন্তা করিস না বোন, আমি আজও আসছি তোর কাছে, এসে তোকে নিয়ে যাবো। ব্যাগ গুছিয়ে রাখ। কিছু একটা চিন্তা করে প্রাপ্তি চমকে উঠলো। তারপর তাড়াহুড়ো করে বললো, কি বলছো তুমি ভাইয়া? 2 দিন পর না তোমার ফাইনাল এক্সাম? পাগল হলে তুমি? বলছি না, মাথা গরম করো না। প্রত্যয় এবার রাগে ফুসফুস করতে করতে বললো, ওই বেয়াদব জঘন্য মহিলা তোকে অকারণে কষ্ট দিয়ে কথা বলে, আর তুই আমাকে শান্ত হতে বলছিস? আবার কাল গায়েও হাত তুলেছে। আমার নিষ্পাপ বোনটার উপর এসব নির্যাতন আমি ভাই হয়ে সহ্য করবো না। তোকে এই নরক থেকে নিয়ে যেতে পারলে আমি শান্তি পাবো। অনেক হয়েছে আর না। প্রাপ্তি এবার কিছুক্ষণ চুপ রইল। চুপ থেকে ভাইয়ের মন বোঝার চেষ্টা করলো। তার ভাই তাকে অসম্ভব ভালোবাসে, এটা সে উপলব্ধি করতে পারে। বোনের জন্য নিজের জীবন দিতে প্রস্তুত সে। পড়াশোনার খাতিরে দূরে থাকলেও মনটা তার সারাক্ষণ পড়ে থাকে ছোট বোনটার কাছে। প্রত্যয় আগ থেকে জানে আফরোজা বেগম প্রাপ্তিকে শারীরিকভাবে কষ্ট না দিলে মানসিকভাবে কষ্ট দেয়। যদি মামা নামক বটগাছটা বেঁচে না থাকতো তাহলে বোধহয় তার বোনটা অবর্ণনীয় নির্যাতন ভোগ করতে হতো। কিন্তু আজ সে একই শোনালো তার বোনকে আঘাত করেছে ওই মহিলা। এটা শুনে সে যে প্রত্যয় চলে আসতে পাগল হয়ে গেছে তার কাছে এটুকু বোধগম্য হতে প্রাপ্তি লম্বা নিঃশ্বাস ফেলে বলল, ভাইয়া তুমি শান্ত হও প্লিজ। এতদিন যেহেতু মামির দেওয়া কষ্ট সহ্য করতে পেরেছি, এ কটা দিনও পারবো। তুমি ভালো করে পরীক্ষাটা দাও, মামাকে কিছু বলো না। পরীক্ষা শেষ করে চলে এসো। আমি তোমার সাথে চলে যাব। এবার প্রত্যয় নিজেকে শান্ত করে বোনের কথা সম্মতি জানালো। বোনকে আরও দুদণ্ড স্নেহাতুর কথা শুনিয়ে কল কাটলো। ভাইয়ের সঙ্গে কথা বলতে পেরে প্রাপ্তির মনটা ফুরফুরে লাগছে। মন যে একটা বিষাদের রেশ রয়ে গিয়েছিল, ভাইয়ের আদুরে আশ্বাসে সেটা প্রশমিত হয়ে গেছে। ফোনটা ড্রেসিং টেবিলের উপর রেখে লম্বা চুলগুলো সে দ্রুত খোপা করে নিল। মাথায় ওড়না টেনে বের হতে নিলে আফরোজা বেগম তার রুমে প্রবেশ করে। মুখ তার থমথমে, বাজ পাখির মতো দৃষ্টি দিয়ে প্রাপ্তিকে পরখ করছে। সেই ধারালো দৃষ্টির চোখ পড়তে প্রাপ্তি ভেতরটা ভয়ে কুঁকড়ে উঠে। ভেতরে অবস্থা নড়বড়ে হলেও বাইরে থেকে নিজেকে শক্ত রাখলো প্রাপ্তি। আফরোজা তাকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখে নিয়ে বাজ খায় বলে উঠলে,
এই নবাব জাতির বেটি, কটা বাজে এখন? সকালে নাস্তা কে বানাবে শুনি? ঘর থেকে কোনো নাগরের সাথে কথা বলেছিস? জলদি আয় বলছি। প্রাপ্তির ভেতরটা পিছিয়ে উঠল মামি নামক জঘন্য নারীর এই ধরনের কথা শুনে। প্রতিনিয়ত এসব কথা সহ্য করতে হয় তাকে, বাসায় থাকতে হয়, তবে সব হয় তার মামার অগোচরে। তার সামনে দম ফেলারও সাহস হয় না আফরোজার। মামাকে যে কেন এত সমীহ করে চলে সেটা এখনও বুঝে পায় না প্রাপ্তির। সবার সাথে কঠোর, শুধু মামার কাছে নরম। এটার রহস্য কি? আফরোজা তার গমগমে কণ্ঠস্বর শুনিয়ে প্রস্থান করলে প্রাপ্তিও তার পিছু পিছু রান্নাঘরের দিক দিয়ে গেল। সকালে নাস্তা প্রাপ্তি বানায়, তারপরে বাকি সব রান্না বউ এসে করে দিয়ে যায়। আর আফরোজা সারাদিন রাত পায়ের উপরে পা তুলে আয়েশ করে চলে। প্রাপ্তি নাস্তা রেডি করে ডাইনিং টেবিলে সব সাজিয়ে রাখলো। তার মামা ইফতেখার উদ্দিন এখনও ঘুম থেকে ওঠেননি। সকাল 9টায় ঘুম ভাঙে তার। আর এই সুযোগে প্রাপ্তিকে দিয়ে নাস্তাটা বানিয়ে নেয় আফরোজা, কারণ ইফতেখারের কড়া হুকুম রয়েছে প্রাপ্তিকে দিয়ে যেন কোনো কাজ না করানো হয়। কিন্তু মামা নামক মানুষটার অগোচরে যে প্রাপ্তিকে বিশ্রামের সুযোগও দেওয়া হয় না, সেই বিষয়ে উনি সম্পূর্ণ বেখবর। প্রাপ্তি দীর্ঘশ্বাস ছেড়ে চায়ের কাপ হাতে নিয়ে তার মামার রুমে প্রবেশ করলো। তার মামা খবরের কাগজ চোখ বোলাচ্ছেন। আদরে বাগ্নিকে রুমে প্রবেশ করতে দেখে তার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। প্রাপ্তিও হালকা হেসে বিছানায় মামার পাশে বসে তার হাতে চায়ের কাপ দেয়। ইফতেখার প্রসন্ন মনে চায়ের কাপ হাতে নিয়ে প্রাপ্তির মাথায় হাত রেখে বললেন, আজ ভার্সিটিতে যাবি মা? জি মামা। খেয়েছিস? না মামা, আর একটু পর খাবো। চল একসাথে খেয়ে নিই, তারপর একসাথে বের হই দুজন। প্রাপ্তি কিছুক্ষণ ভেবে তারপর বলল, আজ সকালে ক্লাস নেই আমার মামা, দুপুরে আছে। তুমি চলে যাও, আমি একা যেতে পারবো। ইফতেখার চায়ের কাপে শেষ চুমুক দিয়ে শোধালেন, পারবি তো? প্রাপ্তি হালকা হাসলো। তার মামা তাকে একা কোথাও যেতে দিতে চান না। একজন বাবা যেমন সন্তানের অনিষ্ট চিন্তায় একা কোথাও পাঠাতে হীনমন্যতা ভোগেন, তেমনি তার মামা খুব অস্থির হয়ে যান। এমনকি তার মামা কর্মসূত্রে দূরে কোথাও চলে গেলে প্রাপ্তিকে এখানে একা রেখে যান না। গ্রামের বাড়িতে প্রাপ্তি ছোট মামা ও নানা নানির কাছে তাকে রেখে তারপর যান। প্রাপ্তি আজও বুঝতে পারেন তার মামা এমন কেন করে। উনি কি কোনোভাবে জানেন যে তার মামি তাকে সহ্য করতে পারে না, কষ্ট দেয়? ভাবনা জগৎ থেকে বেরিয়ে এসে প্রাপ্তি উত্তর দিল, আমি একা যেতে পারবো মামা, আগেও তো গিয়েছি কয়েকবার, তুমি চিন্তা করো না। ইফতেখার সম্মতি জানালে প্রাপ্তি মৃদু এসে পুনরায় রান্নাঘরের দিকে গেল। ধোয়া থালা বাসন গুছিয়ে রাখার সময় রান্নাঘরে প্রবেশ করলো আফরোজা। প্রাপ্তির পাশে এসে দাঁড়ালো নিশ্চুপে। প্রাপ্তি এক পলক তার দিকে চেয়ে চোখ নামিয়ে নিল। অতঃপর আফরোজা কর্কশ কণ্ঠে বলে উঠল, গতকাল যে থাপ্পড় দিয়েছিলাম সেটা যদি তোর মামার কাছে লাগতে চাস তাহলে এর পরিণাম ভালো হবে না। আশ্রিতার মতে থাকবি, মামুর আদর পেয়ে নিজেকে রাজরানী বাবার ভুল করবি না। প্রাপ্তি বিষণ্ণ মনে নিষ্পলক চেয়ে রইল আফরোজার পানে, যেন সে কিছু বলার ভাষা হারিয়ে ফেলছে। প্রাপ্তিকে এমন গর্ধবের মতো চেয়ে থাকতে দেখে আফরোজা মুখ পাকিয়ে চুপচাপ কেড়ে পড়ল। তার যাওয়ার পানে চেয়ে থেকে চোখের কোটরে জমা হওয়া অশ্রু মুছে নিল প্রাপ্তি। সে আশ্রিতা, এই বাক্যটা প্রতিনিয়ত মনে করিয়ে দেয় তার মামি। প্রাপ্তি তাচ্ছিল্য হেসে পুনরায় নিজের কাজে মন দিল। কিছুক্ষণ অতিক্রম হতেই একটা বাচ্চা মেয়ে এসে দাঁড়ালো প্রাপ্তির নিকট। 5 বছরের ফুটফুটে একটা বাচ্চা মেয়ে, নাম তার মিষ্টি। নামের মতোই চেহারা রয়েছে মিষ্টি এক ভাব। প্রাপ্তির মামার বাসার ভাড়াটিয়ার তারা। প্রাপ্তি চোখ মুছে মৃদু এসে মিষ্টির কাছে হাঁটু গেড়ে বসলো। প্রাপ্তিকে নিজের পাশে বসতে দেখে মিষ্টি মেয়েটা একগাল হেসে প্রাপ্তির হাত ধরে টেনে উঠালো। আদুরে কণ্ঠে বলে উঠল, চলো না আপু, বাগান থেকে ঘুরে আসি। প্রাপ্তি সায় জানিয়ে মিষ্টিকে কোলে নিয়ে চুমু খেয়ে বলল, চলো। আফরোজা থেকে অনুমতি নিয়ে মিষ্টিকে কোলে নিয়ে বাগানের প্রাপ্তি বাসার সামনে অনেকটা জায়গা জুড়ে বাগান করা হয়েছে। ফুল ফল সহ হরেক রকমের গাছপালার দ্বারা আচ্ছাদিত এই বাগান। মিষ্টিকে কোলে নিয়ে বাগানের মাঝ বরাবর এসে দাঁড়ালে প্রাপ্তি। টাটকা ফুলের সুবাস নাকে এসে লাগতেই মনটা সতেজ হয়ে উঠল। তার চারপাশে একবার চোখ বুলিয়ে মিষ্টির হাস্যরত মুখের দিকে তাকালো প্রাপ্তি। গালে আলতো করে হাত রেখে শুধালো, সকালে খেয়েছো? প্রাপ্তির লম্বা চুল আঙ্গুলে পেঁচাতে পেঁচাতে মিষ্টি জবাব দিল, আম্মু খাইয়ে দিয়েছে। তুমি খেয়েছো আপু? একটু পর খাবো। মিষ্টি হঠাৎ প্রাপ্তির কোল থেকে নেমে 2টা বেলি ফুল ছিঁড়ে আনলো। একটা নিজের ফানে গুজে আর একটা খুব যত্ন সহকারে প্রাপ্তির কানে গুজে দিল। ছোট্ট মেয়েটার এরূপ কর্মকাণ্ড দেখে প্রাপ্তি খিলখিল করে হাসলো। হাস্যরত অবস্থা আকস্মিক তার দৃষ্টি আটকে গেল তার বাসার সামনের বিল্ডিংয়ের 3তলার ব্যালকনিতে। সেখানে থেকে এক পুরুষ অবয়ব নির্লিপ্ত
ক্ষিপ্ত চাহনিতে তাকে পরখ করছে। কালো টি শার্ট, নেভি ব্লু ট্রাউজার পরিহিত সিধু সুদর্শন যুবকের হাতে রয়েছে একটা কফির মগ। চুলগুলো এলোমেলো হয়ে কপালের উপর ছড়িয়ে ছিটিয়ে আছে। তার চেহারা রয়েছে উদ্ভ্রান্ত এক ভাব, যেন এই মাত্র সে ঘুম থেকে উঠেছে, এটাই জানা দিচ্ছে তীব্রভাবে। তার দিকে পলকহীনভাবে চেয়ে থাকা লোকটির থেকে হঠাৎ দৃষ্টি সরালো প্রাপ্তি। তাৎক্ষণিক ভাবনার অতল গহরে নিমগ্ন হতে প্রাপ্তির মনের কোণে উকি দিল একটি প্রশ্ন, লোকটাকে কি সে চেনে? মনে হচ্ছে তো চেনে। দ্বিধাদ্বন্দ্বিত হয়ে মনে আশেপাশে একবার চোখ বুলিয়ে পুনরায় সেদিকে তাকাতে হৃদয়ের গোপন কুঠুরিতে ঝড় ওঠে প্রাপ্তির। লোকটি এখনও সম্মোহনের ন্যায় নিষ্পলক চেয়ে আছে তার দিকে। যুবকটির অন্তর্ভেদী দৃষ্টি যেন এক অদৃশ্য বন্ধনে প্রাপ্তিকে এত দূর থেকেও কাছে টানছে ভীষণভাবে। একই সাংঘাতিক ব্যাপার। একজোড়া সম্মোহনের দৃষ্টির মাঝে দৃষ্টি নিবদ্ধ থাকা অবস্থায় প্রাপ্তির চোখের সামনে গতকাল রাতের ঘটনাটি দৃশ্যমান হলো। সেই গম্ভীর পুরুষ, তার কাট কথা বলার ভঙ্গিমা, এটুকু স্মরণে আসতে প্রাপ্তি নিজস্ব চোখ জোড়া কিঞ্চিত শুরু করে বুঝতে পারলো ব্যালকনিতে দাঁড়ানো লোকটি গতকাল রাতে সেই ব্যক্তি। তৎক্ষণাৎ লোকটির বলা কিছু কথা ও কার্যকলাপ স্মরণ হলে প্রাপ্তির মনে হলো লোকটি মানুষ হিসেবে ভালো হলে বড্ড বদমেজাজি। নয়তো কী এমন বলেছিল সে যে জন্য তার বাহুতে চেপে ধরতে হলো লোকটাকে? বদলোক। তবে লোকটির বলা সতর্কবাণী শুনে প্রাপ্তির রাতে উপলব্ধি করতে পেরেছিল আসলে একটা মেয়ে মানুষ হয়ে তার রাতে বাইরে বের হওয়া ঠিক হয়নি। এই উপলব্ধি আসার পর থেকে প্রাপ্তির সিদ্ধান্ত নিয়েছে সে আর ওই নির্জন ব্রিজের পাড়ে কখনোই যাবে না। যত কষ্টই হোক সে সহ্য করে নেবে, নিজের রুমে বসে দুঃখ যাপন করবে। তাছাড়া খারাপ মানুষের তো অভাব নেই দুনিয়ায়, বিপদ আসতে কতক্ষণ। কিন্তু লোকটা এখানে কেন? তাদের বাসা এটা নাকি? এত কাছাকাছি বাসা হওয়া সত্ত্বেও প্রাপ্তি তাকে আগে কখনোই দেখেনি কেন? প্রাপ্তি হঠাৎ বাগানের আশেপাশে একবার তাকিয়ে তীক্ষ্ণ দৃষ্টির অধিকারী লোকটি থেকে নিজেকে আড়াল করে নিল। বুকের ভেতর এখনও ধড়ফড় করছে তার। জোরে নিঃশ্বাস ছেড়ে নিজেকে শান্ত করলো প্রাপ্তি। লোকটির চাহনি বড় অদ্ভুত ঠেকে তার কাছে। সেই চাহনিতে দীর্ঘক্ষণ চোখ মিলিয়ে রাখা যেন বড় দুষ্কর। মিষ্টি বাগানের চারপাশে এখনও দৌড়াদৌড়ি করছে তার সমবয়সী একটা মেয়ের সাথে। প্রাপ্তি সেদিকে এগিয়ে গেল। এর ফাঁকে কয়েকবার চোরা দৃষ্টি দেখে নিল লোকটাকে। এখান থেকে দেখা যায় কিনা কিছু বড় গাছের জন্য লোকটাকে আর দেখা যাচ্ছে না বলে হাফ ছেড়ে বাঁচল প্রাপ্তি। অন্যদিকে ব্যালকনিতে কফির মগ হাতে দাঁড়ানো সুদর্শন যুবক প্রহর রহস্যময় রমণীটির তার থেকে আড়াল হওয়ার ব্যাপারটা লক্ষ্য করে ঠোঁটের কোণে ফুটিয়ে তুললেন তীর্যক হাসি। কফির মগে চুমুক দিয়ে ট্রাউজারের পকেটে হাত ঢুকিয়ে নিজস্ব ফোনটা বের করলো। কাঙ্ক্ষিত নাম্বারটা পেয়ে ডায়াল ক্লিক করে কানে চাপল সে। ওপাশ থেকে কলটা রিসিভ করে হলে প্রহর কোনো ভনিতা ছাড়া মুখস্থ ভঙ্গিমে বলল, ফর্সা গোলগাল চেহারা, ঠোঁটের কাছে একটা ছোট্ট তিল, হ্যাংলা পাতলা গড়নের, কালো সালোয়ার কামিজ আবৃত একটি মেয়ের ডিটেলস চাই আমার, জানা থাকলে বলো। উপাসের ব্যক্তির চরম বিস্ময়ে ফেটে পড়ে মৃদু চিৎকার দিয়ে বলল, এসব কি বলছিস তুই ভাই? এই সকালবেলা তুই কি ভুলভাল বকছিস? মাথা খারাপ হয়ে গেছে তোর? প্রহর প্রচণ্ড বিরক্ত হলে বিরক্ত ভঙ্গিমাতে বলল, আপনি তুই বড্ড বেশি কথা বলে যা জানতে চেয়েছিস সেটা জানা থাকলে বল, নয়তো কল কাটছি। আমি নিজেই সব তথ্য খুঁজে বের করতে পারবো। প্রহরে 2 বছর বড় বোন রাত্রে এই মুহূর্তে তার ভাইয়ের কথার মর্ম বুঝতে না পারলেও এটুকু বুঝতে পারছে তার গম্ভীর মুখে ভাই তার কথার বিরক্ত হচ্ছে। রাত্রে মুখ ফুটিয়ে বলল, কি জানতে চাস বল। মেয়েটাকে কোথায় দেখেছিস? প্রহর বাগানে দেখে দৃষ্টি নিবদ্ধ রেখে জবাব দিল, আমাদের বাসার সামনে বিল্ডিংয়ের বাগানে। রাত্রির বিয়ে হয়েছে বেশ কমাস আগে, এখন সে স্বামীর বাড়িতে আছে। প্রহর পড়াশোনার কারণে এত বছর যাবৎ দেশের বাইরে ছিল, যে কারণে নিজের বোনের বিয়েতে থাকতে পারেনি সে। 2 দিন আগে সে পড়াশোনা কমপ্লিট করে দেশে ফিরেছে। রাত্রি তার ভাইয়ের কথার প্রেক্ষিতে কিছুক্ষণ ভাবলো, ভেবে বলল, মেয়েটার চুলগুলো কি খুব বেশি লম্বা? প্রহর ঠোঁটে কামড়ে জবাব দিল, আমি তার চুল দেখিনি, মাথায় ওড়না দেওয়া ছিল মেয়েটার। রাত্রি এবার মুচকে এসে বলল, তাহলে এই মেয়েটা নিশ্চয়ই প্রাপ্তি। আমি চিনি তাকে, তুই দেশে ছিলি না তাই চিনিস না। তুই ওকে পছন্দ করেছিস ভাই? কপালে আঙ্গুল ঘষে প্রহর উত্তর করলো, আর কি জানিস তুই ও সম্পর্কে? প্রাপ্তি যে বাসায় থাকে সেটা তার মামার বাসা, আর তার বাবা মা বেঁচে নেই। একজন বড় ভাই আছে তার, প্রাপ্তির বড় ভাই প্রত্যয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করছে, এতটুকুই। এবার বল প্রাপ্তিকে তোর ভালো লাগছে?
প্রহর গম্ভীর কণ্ঠে জবাব দিল, এখানে ভালো লাগার প্রশ্ন আসছে আপি? আমি জাস্ট মেয়েটার প্রতি আকর্ষণ অনুভব করছি। মেয়েটাকে ভীষণ রহস্যময় লাগছে আমার কাছে। তার সম্পর্কে সব কিছু জানার আগ্রহ জেগেছে, মানে এতটুকুই, অন্য কিছু ভাবার দরকার নেই। রাত্রি মৃদু হেসে বলল, বাহ, এই প্রথম আমার ভাইয়ের মনে ধরেছে। তাহলে কাউকে আকর্ষণ যেহেতু জন্মেছে, ভালোবাসা হয়ে যাবে ধীরে ধীরে, বুঝলেই। প্রহর নিজের চুল হাত বোলালো। তার বোনটা এত কথা বলতে জানে। সে তুলনায় সে ভীষণ স্বল্প ভাষী। প্রহর বোনের কথার প্রেক্ষিতে বলল, তুই বড্ড বেশি বাজে কথা বলিস আপনি। তোর এই আজাইরা পেঁচাল তোর জামাইকে শোনা, তোর ভাইকে না। ভালো থাকিস, রাখি। কল কেটে প্রহর পুনরায় বাগানের দিকে তাকালো। প্রহর সুইজারল্যান্ড যাওয়ার আগে এই জায়গাটা একটা খোলা ময়দান ছিল, আর আজ সেখানে বাসা হয়ে গেছে। আবার সেই বাসায় একটা রহস্যময় রমণীয় বসবাস করছে। প্রহর চোখ বুঝলো। চোখের সামনে দৃশ্যমান হলো গতকাল রাতে দেখা একটি মায়াবী মুখশ্রী। প্রহর স্পষ্ট দেখছে মেয়েটা কাঁদছিল। চোখ ঝোড়া ভেজা ছিল তার। কি করুণ ছিল তার কান্নার স্বর। মূলত কান্নার আওয়াজ শুনে প্রহর বেজের কাছে এগিয়ে গিয়েছিল। মেয়েটার কি এমন কষ্ট? কেন সে এভাবে করুণ স্বরে কাঁদছিল? তার কান্নার কারণ সে অনাথ বলে, নাকি এসবের মধ্যে অন্য কিছু লুকিয়ে আছে? প্রহর চোখ খুলে বিড়বিড় করে বলল, আজ থেকে প্রহর চৌধুরী বিশেষ নজরে থাকবে তোমার উপর রহস্যময়। চারদিকে রোদের ঝিলিক দেখা যাচ্ছে, ঝলমল করছে পরিবেশ। 3টা ক্লাস শেষে প্রাপ্তি ও তার বেস্ট ফ্রেন্ড নোহা ক্যান্টিনে এসে বসলো। নোহার সঙ্গে প্রাপ্তির পরিচয় কলেজ থেকে। কলেজ জীবন শেষ করে দুজনে একসঙ্গে এক ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, কেমিস্ট্রি ডিপার্টমেন্টে। প্রাপ্তির নিঃসঙ্গ জীবন, এই মেয়েটাই তার একমাত্র সঙ্গী। নোহা টেবিলে ধপ করে বসে বলল, তোকে বলেছিলাম আর ক্লাস করতে হবে না, তবু তুই শুনলি না। ক্ষুধায় মরে গেলাম বাবা। প্রাপ্তি ঠোঁট কুচকে বলল, সামনের মাসে যে এক্সাম, তুই ভুলে গেছিস? এখন ঠিকঠাক মতো ক্লাস না করলে সাজেশন মিস করব। নোয়া মুখ বাঁকিয়ে বলল, মনে আছে? এবার খাবার অর্ডার দে। প্রাপ্তি মুখ বাঁকিয়ে বলল, খাদ্য। নোয়া শব্দ করে হেসে দিল প্রাপ্তির কথায়। প্রাপ্তির মৃদু হাসলো। খাবার চলে এলে দুজনে মিলে খাওয়া মন দিল। হঠাৎ নোহার নজর গেল তাদের সামনের টেবিলে। সেখানে থেকে তাদের সিনিয়র একজন আপু তাদের দিকে চেয়েছিল। নোহা গলা ঝেড়ে বলল, লাবণ্য আপু আমাদের দিকে তাকিয়ে আছে কেন রে প্রাপ্তি? প্রাপ্তি এক পলক সেদিকে তাকিয়ে পুচকা মুখে পড়ে বলল, এমনিতে হয়তো তাকিয়েছে। নোহা পানির গ্লাস চুমুক দিয়ে বলল, লাবণ্য আপুকে কিন্তু দারুণ লাগে, তাই না? আপু সব দিক দিয়ে পারফেক্ট। কি মাইক ব্যবহার তার! আমাদের সবাইকে ভীষণ আদর করে, বিশেষ করে তোকে বেশি আদর করে। এর কারণটা কি? প্রাপ্তি মুচকি হেসে বলল, লাবণ্য আপু আমার ভাইয়াকে পছন্দ করে, সেজন্য হয়তো আমাকে একটু বেশি স্নেহ করে। নোহা আগ্রহ নিয়ে বলে উঠল, কি বলিস? প্রত্যেক ভাইয়াও পছন্দ করে আপুকে? প্রাপ্তি দীর্ঘশ্বাস নিয়ে বলল, সেটা বলতে পারি না রে, তবে ভাইয়া আমাকে এটুকু বলেছে লাবণ্য আপু তাকে পছন্দ করতো, কিন্তু ভাইয়া গ্রহণ করেনি। ভাইয়া কেন যেন গ্রহণ করেন সেটা আমি ভেবে পাই না। লাবণ্য আপুকে প্রত্যেক ভাইয়া গ্রহণ করলে আমি খুব খুশি হতাম। প্রাপ্তি আলতো হেসে জবাব দিল, আমিও। এবার চল যাওয়া যাক। যাবো তো অবশ্যই, তবে আগে তুই আমাকে কথা দে আর কখনো কাঁদবি না তুই। আচ্ছা, কাঁদবো না। নুহা তার বান্ধবীর মলিন হাসিটা লক্ষ্য করে বলল, তোর ওই মামিকে আমার কী যে করতে মন চায়। প্রাপ্তি নুহার হাত ধরে বাইরে যেতে যেতে বলল, কিছু করতে হবে না, চলো বাসায় যাই। দুই বান্ধবী ভার্সিটির গেটের বাইরে এসে দাঁড়ালো। প্রাপ্তিকে একটা রিক্সায় তুলে দিয়ে নোহাও একটা রিক্সায় উঠে বসলো। দুজনে বাসা দুই দিকে, তাই একসাথে যাওয়ার উপায় নেই। প্রাপ্তির রিক্সা চলতে শুরু করলো, তবে বিপত্তি বাঁধলো মাঝ রাস্তায় এসে। রিক্সার চাকায় কোনো একটা সমস্যার কারণে আর চলছিল না। আর জায়গাটা বেশ নির্জন, কিছু মানুষ দেখা যাচ্ছে দূরে, তবে এই জায়গা থেকে প্রাপ্তিদের বাসা বেশি দূরে না, হেঁটে যাওয়া যাবে। প্রাপ্তির রিক্সা ভাড়া চুকিয়ে রিক্সা থেকে নেমে দাঁড়ালো। আশেপাশে একবার চোখ বলে পা বাড়ালো। সামনের দিকে কিছু দূর এগোনোর পর একটা প্রাইভেট কার থামলো একদম প্রাপ্তির পা ঘেঁষে। প্রাপ্তির অতিমাত্রায় ভয় পেয়ে দুই পা পিছিয়ে করে প্রাইভেট কারের দরজা খুলে একটা হ্যাংলা গড়নের ছেলে বেরিয়ে এলো। প্রাপ্তির ছেলেটার উদ্দেশ্যে বলল, ম্যাম, এই গাড়িটা আপনার মামা পাঠিয়েছে, জলদি উঠে আসুন, বাসায় পৌঁছে দিচ্ছি আপনাকে। প্রাপ্তি ভীতু দৃষ্টিতে একবার গাড়িটাকে পরখ করে নিল। গাড়িটা অচেনা ঠেকছে তার কাছে। এটা তো তার মামার গাড়ি নয়, তাছাড়া তার মামা পার্সোনাল ড্রাইভারকে প্রাপ্তি খুব ভালোভাবে চেনে। প্রাপ্তি এবার মুখ খুলে শক্ত কণ্ঠে বলল, আমার মামার গাড়ি আমি ভালোভাবে চিনি, ধন্যবাদ। আপনাদের সাহায্য কোনো প্রয়োজন নেই আমার, সামনের বাসায় হেঁটে যেতে পারবো। লোকটি পুনরায় জেরা করে বলে উঠল,
ম্যাম আপনি বুঝতে পারছেন এই গাড়িটা আপনার মামার অফিসের গাড়ি, প্লিজ উঠে আসুন। প্রাপ্তি এবার ভয় করতে লাগলো, লোকগুলো তাকে জোর করে তুলে নিয়ে যাবে না তো। তবে সে ভয় পেয়ে আরও দুবার পিছিয়ে গেল। আপনাদের আমি চিনি না, চলে যান এখান থেকে। বেশ খানিকক্ষণ সময় ধরে প্রহর এই দৃশ্যটি পর্যবেক্ষণ করছিল। বলা যায় প্রাপ্তিকে ফলো করে সেই জায়গায় এসেছে। কাহিনীতে ঝামেলা আছে বুঝতে পেরে প্রহর রাস্তা পার হয়ে প্রাপ্তির নিকটে এসে দাঁড়ালো। প্রহর এক ফলক প্রাপ্তির দিকে চেয়ে তারপর সামনে দাঁড়ানো লোকটার দিকে তাকালো। প্রহরকে দেখে প্রাপ্তির মনে যেন সাহস সঞ্চয় হলো। প্রহর লোকটার উদ্দেশ্যে মুখ কঠিন করে বলল, কি হচ্ছে এখানে? লোকটা খানিক গাবড়ে গেল। প্রহরকে দেখে ইতস্ত করে বলল, এই গাড়িটা প্রাপ্তি ম্যামের জন্য তার মামা পাঠিয়েছে, আমি শুধু গাড়িতে উঠতে বলেছিলাম। প্রহর এবার প্রাপ্তির দিকে চেয়ে বলল, গাড়িটা আপনার মামার? চেনেন লোকগুলোকে? প্রাপ্তি তৎক্ষণাৎ জবাব দিল, না আমি ওদের চিনি না, আর এটা আমার মামার গাড়ি নয়। প্রহর এবার কঠিন চোখে তাকালো লোকটির দিকে। প্রহরের তীক্ষ্ণ দৃষ্টিতে নজর রাখতে লোকটার ভেতরটা কুকড়ে উঠল। প্রহর দাঁতে দাঁত চেপে জবাব দিল, পালাবি এখান থেকে নাকি আশেপাশের লোকজন জড়ো করবো? তারপর কী হবে ভাবতে তো পারছিস। আর কখনো যেন এই মেয়েটা আশেপাশে তোদেরকে না দেখি, যদি দেখি তাহলে কী হবে তুই ভাবতে পারবি না। আর লোকটাকে আর কিছু বলতে হলো না, সে তৎক্ষণাৎ গাড়ি নিয়ে উধাও হয়ে গেল। গাড়ির পিছনে দৃষ্টি দিয়ে গাড়ির নাম্বারটা প্রহর নিজের মস্তিষ্কে ধারণ করে নিল। অতঃপর প্রাপ্তির দিকে চাইলে প্রাপ্তির দৃষ্টি নিচু করে আড়ষ্ট কণ্ঠে বলল, ধন্যবাদ আপনাকে। প্রহর গম্ভীর মুখে জবাব দিল, আপনার একা চলাফেরা করাটা একদমই উচিত নয়। আপনার উপর কাদের দৃষ্টি থাকতে পারে, কাউকে সন্দেহ হয়? প্রাপ্তি ভীতু মনে জবাব দিল, আমি আসলে জানি না কে বা কারা আমার উপর নজর রাখছে, তবে আর একা বের হব না আমি। শুক্রিয়া আমাকে বাঁচানোর জন্য। কথা শেষ করে প্রাপ্তি আর দাঁড়িয়ে না থেকে সামনে হাঁটা দিল। প্রহর কপাল কুঁচকে প্রাপ্তির যাওয়ার পানে চেয়ে রইল। কাদের নজর পড়েছে এই সরল মেয়েটির উপর? কি চায় ওর কাছে তারা? কী কারণে লুকিয়ে আছে এসবের মধ্যে? এসব কিছু খোঁজ লাগিয়ে দেখতে হচ্ছে। প্রহর প্রাপ্তির পিছু হেঁটে মনে মনে আড়ালো, রহস্যময় আর কত রহস্য লুকিয়ে আছে তোমার মাঝে।